হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা ডার্ক সিটি নামে একটা সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটি রিলিজ পেয়েছিল 1998 সালে এবং ওই সময় সিনেমাটি বহুল আলোচনায় এসেছিল। আর আজ থেকে প্রায় 30 বছর আগে এই সিনেমাটি নির্মিত হয়েছিল ওই সময়ের 280 কোটি টাকা বাজেটে, এবং বক্স অফিসে কত টাকা আয় করেছিল এই তথ্যটি আমি পাইনি। তবে এই সিনেমাটি মূলত তৈরি হয়েছিল একটা কমিক বই থেকে। ওই সময় একটা কমিক বই বের হয়েছিল যেটা বাচ্চাদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়। তারপর সেই কমিক শো থেকে টিভি শোতে কার্টুন তৈরি করা হয় এবং এরপরে লাইভ অ্যাকশন সিনেমা তৈরি হয়। তো বুঝতেই পারছো এই সিনেমার যথেষ্ট ব্যাকগ্রাউন্ড রয়েছে। আর এই সিনেমাটার আইএমডিবি রেট কত জানো? 10-এ 7.6, মানে 7.5-এর উপরে। তো বাড়তি কোনো কথা না বলে ছোট্ট একটা ব্রেক নিয়ে চলো আমরা সবাই মূল ভিডিওতে চলে যাই। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে। যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে SAVAGE100, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে আসলাম। তো এই সিনেমা সম্পর্কে যদি আমি 2 লাইনে বলি, এটা হবে হচ্ছে গল্পটা এমন একটা শহরের যেখানে কখনোই সূর্য ওঠে না এবং এই শহরটা সবসময় অন্ধকার থাকে, এবং এই শহরে যখন রাত 12টা বাজে তখনই সকল মানুষের স্মৃতি চলে যায়। আর পরের দিন সকালে যখন তাদের আবার ঘুম ভাঙে, তাদের পূর্বের দিনের আর কোনো কথাই মনে থাকে না। আর সেই সাথে সাথে এই পুরো শহরের যে স্ট্রাকচার, রোড, তারপর ব্রিজ এবং তোমার বাড়িঘর, বিল্ডিং পর্যন্ত চেঞ্জ হয়ে যায়। তো যাই হোক, সিনেমাটি যখন শুরু হয় তখন আমাদের জন নামের একজন ব্যক্তিকে দেখানো হয়। আর জন একটা হোটেলের বাথটাবে গোসল করছে এবং সে জেগে মনেই করতে পারে না সে হোটেলে কিভাবে আসলো, তার নাম কি। তো এখানে আমরা জানতে পারি ওর আসলে অ্যালজাইমার বা এই ধরনের কোন একটা রোগ রয়েছে, যে রোগ হলে মানুষ সাধারণত সবকিছু ভুলে যায়। তো যাই হোক, জন গোসল শেষ করে তার সুটকেস চেক করে এবং সেখানে তার ভেতরে একটা কার্ড দেখতে পায়। আর ওই কার্ডে সিলভিস লেখা ছিল। আর এই কার্ড দেখে জনের অতীতের কিছু দৃশ্যের কথা মনে পড়ে। আর ঠিক তখনই সেখানে থাকা টেলিফোনে রিং হয় এবং জন যখন কলটা রিসিভ করে, অপর প্রান্ত থেকে একজন ডক্টর বলে, দেখো ফিলের এক্সপেরিমেন্টের কারণে তোমার স্মৃতি চলে গিয়েছে আর এখন কিছু লোক তোমাকে ধরতে যাচ্ছে। তো এই কথা শুনে জন করে কি দ্রুত হোটেল থেকে বের হওয়ার চেষ্টা করে, বাট তখনই জন রুমের মধ্যে একটা ডেড বডি দেখতে পায়। তো লাশটা দেখে জন তো ঘাবড়ে যায় এবং জনের কাছে মনে হতে থাকে সে নিজেই হয়তো এই খুনটা করে এই লাশটা রুমে রেখেছে। তো এরপর সে যখন হোটেলের লবিতে যায়, ও দেখতে পায় হোটেলের সকল স্টাফ ঘুমিয়ে রয়েছে। তো জন এটা বুঝতেই পারে না এখানে ঠিক কি হচ্ছে। আর এরপর যখনই ঘড়িতে 12টা বাজে, তখনই দেখা যায় হোটেলের সবাই একসাথে ঘুম থেকে জেগে ওঠে। তো জন বুঝতে পারে না এটা কি হলো। তো যাই হোক, এরপর জন হোটেল থেকে বের হয় আর এই দিকে কিছু স্ট্রেঞ্জার্স হোটেলে আসে। মানে এই সিনেমাতে এদেরকে স্ট্রেঞ্জার্স বলা হয়েছে। তো যাই হোক, ওই স্ট্রেঞ্জার্সরা এসে করে কি এখানকার স্টাফদের জনের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু কেউ সেখানে জনের ব্যাপারে কিছুই যায় না। আর এরপর জনের স্ত্রী এমাকে দেখানো হয় আর এমা স্টেজে পারফরমেন্স করছে। আর এই এমাকে কি তোমাদের পরিচিত মনে হচ্ছে? এই এমা হচ্ছে হলিউডের জনপ্রিয় অভিনেত্রী জেনিফার কনেলি। আর এটা হচ্ছে তার প্লাস্টিক সার্জারি করার আগের ফেস, এবং ওই সময় কিন্তু জেনিফার কনেলি অনেক জনপ্রিয় ছিল। তো যাই হোক, এমা তো স্টেজে পারফরমেন্স করছিল। তো স্টেজ পারফরমেন্স শেষ হওয়ার পরে ওর এক বন্ধু ডক্টরের ভিজিটিং কার্ড দিয়ে বলে, এই ডাক্তার তোমার হাজবেন্ড ও জনের চিকিৎসা করছিল এবং সে তোমার সাথে দেখা করতে চায়। তো এমা এরপর সেই কার্ড নিয়ে ডক্টরের সাথে দেখা করতে বাসায় চলে আসে। আর সেখানে ডক্টর এমাকে জানায় জনের স্মৃতি চলে গিয়েছে এবং কিছু লোক রয়েছে যারা কিনা জনের রেপুটেশন নষ্ট করতে চায় এবং তারা জনকে ফলো করছে। তো এই কারণে তুমি যখনই জনের সাথে দেখা করবে আমাকে অবশ্যই জানাবে। আর এইদিকে আবারও হোটেলের সিন দেখানো হয় যেখানে জন লাশ দেখেছে। আর এখানে এখন পুলিশ চলে এসেছে এবং পুলিশের সূত্র থেকে জানা যায় যে এটা নিয়ে এই শহরের এটা 6ষ্ঠ খুন হলো। আর যেহেতু জন এই রুমে ছিল, তো এই কারণে পুলিশের কাছে ধারণা হয় যে জনই হয়তো খুনি। আবার এদিকে এমা আবার পুলিশ স্টেশনে আসে কারণ সে জনকে খুঁজে পাচ্ছে না। আর এই কারণে জনের নিখোঁজ রিপোর্ট লেখাতে চায়। বাট যখন ইন্সপেক্টর জানতে পারে যে এটা জনের স্ত্রী, তখন সে উল্টো করে কি এমাকে অনেক জিজ্ঞাসাবাদ শুরু করে, কিন্তু এমা তো আসলে জনের ব্যাপারে কিছু জানেই না। তো এই কারণে পুলিশ এমাকে ছেড়ে দেয়। আর তারপর আমাদের জনকে দেখানো হয় যে কিনা পুরো শহর ঘুরছে এবং অতীতের কথা তার কিছুই মনে নেই, কিন্তু মাঝে মাঝে ভীষণ আসে। তো এরপর জন ঘুরতে ঘুরতে সেল বিচের কাছে পৌঁছে যায়, যে পোস্ট কার্ডটা সে হোটেলে দেখেছিল। তবে এটা সেল বিচ ছিল না, এটা
এটা ছিল হচ্ছে সেল বিচের একটা মনে করো কি সাইনবোর্ড। তো জন করে কি সেই সেল বিচের উপরে ওঠে, বাট তখনই এখানে কিছু স্ট্রেঞ্জার্স চলে আসে, মানে ওই যে সেই সেম টাইপ ড্রেস পরা লোকগুলো যারা হোটেলে গিয়েছিল। এবং এখানে আমরা দেখতে পাই স্ট্রেঞ্জারদের কাছে কিন্তু টেলিকাইনেসিস পাওয়ার রয়েছে, যার মাধ্যমে তারা ব্রেন দিয়ে কোনো কিছু না ধরে কন্ট্রোল করতে পারে। তো তারা যখন টেলিকাইনেসিস পাওয়ার জনের উপর ব্যবহার করতে যায়, জনের উপর কোনো প্রভাব ফেলেই না, এবং উল্টো জন করে কি তাদের উপর টেলিকাইনেসিস পাওয়ার ব্যবহার করে, যেটা জন পারেই না। তবে এই কারণে দেখা যায় যে স্ট্রেঞ্জার্সরা জনের উপর টেলিকাইনেসিস করেছিল তারা একে একে মরে যেতে থাকে। তো এটা দেখে বাকি স্ট্রেঞ্জার্সরাও অবাক হয়ে যায়, জন নিজেও অবাক হয়ে যায় যে এটা কিভাবে পসিবল। জন নিজেও যায় না তার মধ্যে এরকম পাওয়ার ছিল। তো যাই হোক স্ট্রেঞ্জার্সরা ভয় পেয়ে সেখান থেকে চলে যায়, আর তারপর জন তার আসল রূপে ফিরে আসে। তবে জনকে এইভাবে দেখে সেখানে থাকা সকল স্ট্রেঞ্জার্সরা ভয় পেয়ে যায়। এটা ভেবে তারা ভয় পায় জনের কাছে টেলিকাইনেসিস পাওয়ার আসলে কিভাবে বা কিভাবে সম্ভব। কিন্তু এরপর তারা বুঝতে পারে যে হয়তো জনের উপরে অনেক বেশি এক্সপেরিমেন্ট করা হয়েছিল, এবং যেহেতু জনের এক্সপেরিমেন্ট গুলো ফেল হয়েছে এই কারণে হয়তো জনের ভেতরে টেলিকাইনেসিস পাওয়ার চলে এসেছে, বা ওদের টেলিকাইনেসিস পাওয়ার জনের মধ্যে চলে গিয়েছে। তো এই স্ট্রেঞ্জার্সটাকে যাদের মধ্যে টেলিকাইনেসিস পাওয়ার রয়েছে, নরমালি মানুষের মধ্যে তো এটা থাকার কথা না। এই সকল প্রশ্নের উত্তর আমরা পরে পাবো। আবার এখন আমরা জানতে পারি জন যেহেতু টেলিকাইনেসিস পাওয়ার পেয়েছে, সে চাইলে কিন্তু এখন যে কারো ব্রেনও কন্ট্রোল করতে পারবে। মনে করো আমাকে দিয়ে আমাকে মারাবে, এরকম পসিবল। তো যাই হোক এরপর আমাদের দেখানো হয় জনের তো বারবার অতীতের ফ্ল্যাশব্যাক মনে পড়ছে। সে ফ্ল্যাশব্যাকে তার পুরনো আগেকার বাড়ি দেখতে পায়, আর এরপর জন যখন তার বাড়ি পৌঁছায় তখনই মা ওকে দেখে চিন্তায় পড়ে যায়, কারণ সে গত অনেকদিন ধরে নিখোঁজ। তো এই মা ওকে জিজ্ঞাসা করে গত 15 দিন ধরে তুমি কোথায় ছিলে? তো জন তখন বলে আমার কিছু মনে নেই, তবে আমার মানি ব্যাগে তোমার ছবি আর বাড়ির ঠিকানা পেয়েছি, আর তোমার ছবি দেখার পরে আমি বুঝতে পেরেছি যে তুমি হয়তো আমার স্ত্রী, আর এই কারণে তোমার সাথে আমি দেখা করতে এসেছি। তো এরপরে এমা জনকে বলে দেখো তোমার উপর এখন 6টা খুনের অভিযোগ উঠেছে এবং পুলিশ তোমাকে খুঁজছে। তো তারা দুজন যখন এসব বলছিল তখনই সেখানে পুলিশ ইন্সপেক্টর চলে আসে, আর পুলিশ মূলত জনকে গ্রেপ্তার করতে এসেছে, কিন্তু জন কোনো রকমের চকমা দিয়ে পালাতে সক্ষম হয়। আর এরপর স্ট্রেঞ্জার্সদের একটা মিটিং দেখানো হয়, আর সেখানে ডক্টরও আসে। অ্যাকচুয়ালি এই স্ট্রেঞ্জার্সরা কোনো মানুষ নয়, বরং তারা হচ্ছে এলিয়েন, এবং এই এলিয়েনদের গ্রুপদের মধ্যে শুধুমাত্র একটাই মানুষ রয়েছে, সেটা হচ্ছে এই ডক্টরটি। তো যাই হোক এরপর স্ট্রেঞ্জার্সদের লিডার এলিয়েনের লিডার চলে আসে, এবং ঘড়িতে 12টা বাজার সাথে সাথে তারা করে কি তাদের একটা স্পেশাল মেশিনটা টিউন করে দেয়। আর এরপর মেশিনটা যখন টিউন করা হয় এই শহরের মানুষ 5 মিনিটের জন্য ঘুমিয়ে পড়ে, কিন্তু এই মেশিনের ইফেক্ট জনের উপর কোনো প্রভাব ফেলতে পারে না, এবং জন উল্টো তখন ঘুমিয়ে থাকা লোকদের ডেকে তোলার চেষ্টা করে, কিন্তু কেউ কোনোভাবে জাগে না। তো যাই হোক পুরো শহরের যে আর্কিটেকচার বিল্ডিং অটোমেটিক্যালি বদলে যেতে শুরু করে, পুরনো বিল্ডিং উধাও হতে যেতে শুরু করে, নতুন নতুন বিল্ডিং চলে আসে। আর এই সবকিছু স্ট্রেঞ্জার্সরা কিন্তু তাদের মেশিনারি এবং তাদের টেলিকাইনেসিস পাওয়ারের মাধ্যমে করছে। তো যাই হোক ওদের সাথে যে ডক্টরটা রয়েছে সে করে কি সকল মানুষদের মেমোরিটা চেঞ্জ করে এবং তাদের লোকেশনও পরিবর্তন করে দেওয়া হয়, এবং পরের দিন সবার যখন ঘুম ভাঙবে সে নতুন একটা পরিচয় দিয়ে দিন শুরু করবে। আর এরপর একটা স্ট্রেঞ্জার্স তার বসকে বলে স্যার আমি যখন ওই মেশিনটাই টিউনিং করছিলাম বা আমার ব্রেনের পাওয়ার ব্যবহার করছিলাম তখন আমার কিছু সমস্যা হচ্ছিল, কোনো একজনের উপর আমাদের পাওয়ার কাজ করেনি। তো লিডার তখন বুঝতে পারে এই সবকিছু জনের কারণে হচ্ছে এবং যত দ্রুত সম্ভব জনকে ধরতে হবে। বাট ডক্টর তখন বলে টেনশন করো না, আমার কাছে জনের মেমোরি রয়েছে, এবং আমি যদি জনের মেমোরি কোন একটা স্ট্রেঞ্জার্সের বা এলিয়েনের ব্রেনে ইনজেক্ট করি তাহলেও জন হয়ে যাবে এবং আমরা জানতে পারবো জন এখন কোথায় থাকতে পারে। আসলে ডক্টরের কাছে এমন একটা টেকনোলজি আছে যার মাধ্যমে সে মানুষের মেমোরি কপি করতে পারে এবং ওই মেমোরিটা যে কোনো মানুষের ভেতরে আবার ঢুকাতেও পারে। চিন্তা করো 30 বছর আগেই হলিউডিয়ানরা এই ধরনের একটা কিছু চিন্তা করে গেছে, এবং ট্রাস্ট মি আগামী 100 বছরের মধ্যে এটা পসিবল হবে। তো যাই হোক এরপর জনের মেমোরি একটা স্ট্রেঞ্জারের ব্রেইনে পুশ করা হয়, যার কারণে স্ট্রেঞ্জার জানতে পারে যে এই মুহূর্তে জন কোথায় রয়েছে। আবার এইদিকে জনকে দেখানো হয় যে কিনা কোনোভাবে শেল বিচ পর্যন্ত যেতে যাচ্ছে, এবং জন শেল বিচ খুঁজতে গিয়ে একটা স্থানে গিয়ে পৌঁছায় এবং সেখানে জন সেল বিচ সম্পর্কে জানতে চায়, কিন্তু অদ্ভুতভাবে সবাই সেল বিচকে চিনলেও সেল বিচ যাওয়ার রাস্তা কেউ যায় না। তো এরপর জন যখন আরো একবার সেই পোস্ট কার্ড দেখে তখন সে একটা হোটেল পায়, আর ওই কার্ডে লেখা ছিল হ্যারিস অ্যান্ড কো ফিশারিজ। তো জন এরপর খুঁজতে খুঁজতে হ্যারিসের বাড়ি পৌঁছে যায়, আর সেখানে গিয়ে জন জানতে পারে হ্যারিস হচ্ছে তার আঙ্কেল। আর এরপর জন করে কি ওর আঙ্কেলের কাছে অতীতের কথা জিজ্ঞাসা করে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো আঙ্কেলের কাছে জন যখন ছোট ছিল শুধুমাত্র ওই স্মৃতিটা রয়েছে, মাঝখানে জন যে বড় হয়েছে প্রাপ্তবয়স্ক হয়েছে এর কোনো কিছু মনে নেই, ইভেন সেই জনকেও চিনতে পারছে না। তবে তারপরেও আঙ্কেল জনকে বলে দেখো তুমি যদি জন হয়ে থাকো তাহলে তুমি আমার সাথেই বড় হয়েছে এবং আমরা একসাথে সিল বেঁচেই থেকেছি, ওখানে আমি তোমাকে লালন পালন করেছি। অ্যাকচুয়ালি ছোটবেলাতে আগুন লাগার কারণে তোমার বাবা মায়ের মৃত্যু হয়েছিল। তো জনের পর বলে আমি সিল বেঁচে যেতে চাই, আপনি কি আমাকে সেখানে যাওয়ার রাস্তা বলে দিতে পারেন? কিন্তু সমস্যা হচ্ছে আঙ্কেলও সেখানে যাওয়ার রাস্তা জানে না। আবার এই দিকে জনকে ধরার জন্য সেখানে স্ট্রেঞ্জার্সরা চলে এসেছে, আর সে এখান থেকে পালানোর চেষ্টা করলে স্ট্রেঞ্জার্সরাকে চারদিক থেকে ঘিরে ফেলে। আর ঠিক তখনই ওর স্ত্রী এমাও চলে আসে, আর সে জনকে সাথে নিয়ে দ্রুত ওখান থেকে বের হয়ে চলে যায় এবং যাই হচ্ছে ইন্সপেক্টর ওখানে। তো ইন্সপেক্টর তখন ওকে 6 খুনের ব্যাপারে জিজ্ঞাসা করে, বাট জন বলে না আমি কোনো মার্ডার করেছি না, আমার কোনো কিছু মনে আছে, আমি এই শহরে কিছুই বুঝতে পারি না, সবাই শেল বিচ চেনে কিন্তু শেল বিচের রাস্তা কেউ জানে না, আবার এই শহরে কখনো দিন হয় না, আপনি কি এটা খেয়াল করেছেন? সবসময় খালি অন্ধকারই থাকে এবং এই শহরের রাতে অটোমেটিক্যালি ব্রিজ রাস্তা তারপরে
বিল্ডিং চেঞ্জ হয়ে যায়। তো ইন্সপেক্টরের কথা বিশ্বাস করে না, আর তখন ইন্সপেক্টরকে বিশ্বাস করানোর জন্য জন করে কি তার টেলিকাইনেসিস পাওয়ার ইন্সপেক্টরকে দেখায়। তো জনের এইসব কথা শুনে এবং ওর পাওয়ার দেখে ইন্সপেক্টর তো পুরো চমকে যায় এবং জনের প্রশ্নের উত্তরও তার কাছে নেই। তো কিছুক্ষণ পরেই দেখা যায় স্ট্রেঞ্জার্সরা ওদের পাওয়ার ব্যবহার করে জনের লোকেশন জেনে গিয়েছে এবং খুঁজতে খুঁজতে পুলিশ স্টেশনে চলে আসে। কিন্তু জন আর পুলিশ ইন্সপেক্টর করে কি সেখান থেকে আগেই পালিয়ে যায় এবং তারা দুজন যায় হচ্ছে ডক্টরের কাছে, মানে ওই যে এলিয়েনদের ডক্টর, এবং তাকে তুলে নিয়ে শেল বিচের দিকে যেতে থাকে। আর এরপরে একটা স্থানে গাড়ি নিয়ে যাওয়ার পরে যেখানে ব্রিজ থাকার দরকার ছিল রাস্তার ওইখানে, কিন্তু ওইখানে ওই মুহূর্তে ব্রিজ ছিল না, কারণ প্রতি রাত 12টায় স্ট্রেঞ্জার্সরা এই পুরো শহরের কাঠামোই বদলে ফেলে। তো স্ট্রেঞ্জার্সরা হয়তো ওই ব্রিজটাও সরিয়ে ফেলেছে। তো ব্রিজ না থাকার কারণে ওরা করে কি গাড়ি থেকে নেমে তিনজনের নৌকায় করে সামনের দিকে যেতে থাকে। আর তখন ডক্টর ওদেরকে পুরো সত্যটা বলে। তো ডক্টর বলে স্ট্রেঞ্জার্সরা তোমাদেরকে খুঁজছে, আর যে স্ট্রেঞ্জার্সরা তোমাদেরকে খুঁজছে তারা কোনো মানুষ নয়, তারা অন্য গ্রহ থেকে আসা এলিয়েন। অ্যাকচুয়ালি তাদের গ্রহ প্রায় ধ্বংস হয়ে যাচ্ছিল, আর এই কারণে তারা সবাই আমাদের পৃথিবী প্ল্যানেটে চলে আসে। আর এখানে আসার পরে তারা মানুষদের দেখতে পায়। তো তারা দেখে যে মানুষের মধ্যে আত্মা রয়েছে, কিন্তু স্ট্রেঞ্জার্সদের মধ্যে কোনো আত্মা নেই, কিন্তু তারা মানুষের আত্মার মাধ্যমে তাদের নিজস্ব স্পেসিসকে বাঁচাতে চায়। আর এই কারণে তারা মানুষের উপরে এক্সপেরিমেন্ট শুরু করে এবং তারা মানুষের স্মৃতিশক্তির উপরে কাজ করতে চায়। আর এই কারণে তারা অনেক মানুষদের অপহরণ করে এবং তাদের সবাইকে তাদের স্পেসশিপে নিয়ে এসেছে এবং এখানে তারা পুরো একটা শহরই বানিয়ে রেখেছে এবং এরা প্রতি রাতে করে কি পুরো শহরটাকে বদলে ফেলে। এর সাথে মানুষের স্মৃতিকে বারবার রিসেট করে এবং কখনো কখনো এক মানুষের স্মৃতি আরেক মানুষের ব্রেনে পুশ করে, যাতে তারা জানতে পারে যে একজনের স্মৃতি বা একজনের আত্মা যদি আরেকজনের ব্রেনে যায় কতখানি প্রভাব ফেলতে পারে। এবং তারা যে কোনো ভাবে মানুষের আত্মাটা তাদের ভেতরে ট্রান্সফার করতে চায় এবং এই কারণে প্রত্যেকটা মানুষের উপরে এক্সপেরিমেন্ট করা হচ্ছে। এবং জন তোমার উপর সবচেয়ে বেশিবার এক্সপেরিমেন্ট করা হয়েছে, কিন্তু বারবার এক্সপেরিমেন্ট হওয়ার কারণে তোমার উপরে এক্সপেরিমেন্ট কাজ করা বন্ধ করে দেয়। সেই সাথে স্ট্রেঞ্জার্সদের যে পাওয়ার রয়েছে সেটাও তোমার মধ্যে চলে এসেছে। তো এই কারণেই তুমি এই পৃথিবীর সত্যটা সম্পর্কে জানতে পেরেছো। তবে স্ট্রেঞ্জার্সরা কখনোই আমার মেমোরি চেঞ্জ করেনি, কারণ আমাকে তাদের প্রয়োজন, কারণ আমি একমাত্র ডাক্তার যে মেমোরি ট্রান্সপ্লান্ট করতে পারি। তো জন তখন জিজ্ঞাসা করে এখানে তাহলে সবসময় অন্ধকার থাকে কেন, এখানে কেন সূর্য ওঠে না? তখন ডক্টর জানায় কারণ এইসব এলিয়েনরা সূর্যের আলো সহ্য করতে পারে না, আর এই কারণে তারা এই শহরটি এমন একটা স্থানে এনে বানিয়েছে যেখানে কখনো সূর্যের আলোয় আসে না। তো যাই হোক, এরপর তারা আস্তে আস্তে শেল বিচ অব্দি পৌঁছায়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এখানে কোনো বিচই ছিল না, এখানে জাস্ট একটা দেয়াল ছিল, আর ওই দেয়ালের মধ্যে একটা পোস্টার লাগিয়ে রাখা হয়েছে শেল বিচে। তো ওরা দুজন মিলে সেই দেয়াল ভাঙতে শুরু করে, কিন্তু যখন ওরা দেয়াল ভাঙে ওদের চক্ষু কপালে উঠে যায়, কারণ ওদের সামনে ছিল স্পেস এবং ওরা বুঝতে পারে এই গোটা শহরটি পৃথিবীতে নয় বরং স্ট্রেঞ্জার্স বা এলিয়েনদের স্পেসশিপের মধ্যে রয়েছে। এর মানে হচ্ছে এরা এখান থেকে কখনোই বের হতে পারবে না। আর ঠিক তখনই এখানে স্ট্রেঞ্জার্স চলে আসে বা এলিয়েন চলে আসে এবং তাদের কাছে এই মাছ ছিল। তো এলিয়েনরা জনকে বলে তুমি আমাদের কাছে আত্মসমর্পণ করো, নয়তো আমরা তোমার স্ত্রীকে মেরে ফেলবো। কিন্তু ইন্সপেক্টর এই কথা শুনে করে কি ওদের উপর গুলি চালাতে শুরু করে, আর এলিয়েনরা ওদের উপর আক্রমণ করে দেয় এবং এক পর্যায়ে ইন্সপেক্টর এই লড়াইয়ের সময় স্পেসের বাইরে চলে যায় এবং তার মৃত্যু হয়ে যায়। আর এই দিকে জনকে দেখানো হয় যাকে ধরে নেওয়া যাওয়া হয়েছে, চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে এবং তার সামনে সকল এলিয়েনরা দাঁড়িয়ে রয়েছে এবং তারা তাকে মারতে চায়, কারণ জনের জন্য উল্টো ওদের পাওয়ার ধীরে ধীরে কমে যাচ্ছে। কিন্তু তখন ওই এলিয়েনদের লিডার বলে ওকে মারা ঠিক হবে না, আমার কাছে অন্য একটা প্ল্যান রয়েছে। তো এরপর সে ডক্টরকে একটা ইনজেকশন দেয় এবং বলে এই ইনজেকশনটা জনের শরীরে পুশ করো। অ্যাকচুয়ালি জনকে এই ইনজেকশন দেওয়ার পরে জনের ভেতরে যেহেতু এলিয়েনদের আত্মা চলে এসেছে, মানে সরাসরি মানুষ থেকে এলিয়েনে আত্মা ট্রান্সপ্লান্ট করতে পারছিল না, কিন্তু জন যেহেতু এলিয়েনদের পাওয়ার পেয়ে গিয়েছে জনের শরীর থেকে ওরা আত্মা ট্রান্সপ্লান্ট করতে পারবে। কিন্তু ডক্টর করে কি চালাকির সাথে সেই ইনজেকশনটা বদলে ফেলে এবং জনকে অন্য একটা ইনজেকশন দেয়, আর এটা ছিল হচ্ছে স্মৃতি ফিরে আসার ইনজেকশন। তো এটার ফলে যেটা হয় জনের সকল পুরনো স্মৃতি ফিরে আসে এবং জনের মধ্যে যে টেলিকাইনোসিস পাওয়ার ছিল ওর স্মৃতি ফিরে আসার কারণে সেটা আরো 3-4 গুণ হয়ে যায় এবং এরপর জন করে কি তার সর্বোচ্চ শক্তি নিয়ে এলিয়েনদের উপর হামলা করে। আর এই হামলার শিকার হয়ে বেশ কিছু এলিয়েনদের সেখানে মৃত্যু হয়, কিন্তু তাদের লিডারের মধ্যে অনেক পাওয়ার ছিল। ওই এলিয়েনদের লিডার এবং জনের মধ্যে সমান সমান পাওয়ার রয়েছে। তো এই কারণে তারা দুজনে একে অপরের সাথে লড়াই করে এবং ওই স্ট্রেঞ্জার্স লিডারের কাছে বা এলিয়েনের লিডারের কাছে একটা তরল টাইপের একটা কিছু ছিল, সেটা জনের দিকে ছুঁড়ে মারে, কিন্তু জন তার পাওয়ারের মাধ্যমে সেই ছুরি বা তরলটিকে কন্ট্রোল করে উল্টো লিডারের উপর পাল্টা আক্রমণ করে, আর এর ফলে লিডার ওই তরলের আঘাতে মারা যায়। আর তারপর জন ডক্টরের কাছে তার স্ত্রী এমার ব্যাপারে জিজ্ঞাসা করে। তো ডক্টর জানায় তোমার স্ত্রীর মেমোরিও রিসেট করা হয়েছে। এর মানে হচ্ছে এমার অতীতের কোনো স্মৃতি আর মনে নেই এবং এমার মনেও নেই তুমি ওর হাজবেন্ড বা তোমাকে চেনে। আর এই কথা শুনে জন অনেক কষ্ট পায়। আর যেহেতু এখন জনের কাছে সেই এলিয়েনের সুপার পাওয়ার রয়েছে, সে করে কি শহরটাকে যেমনটা হওয়া উচিত তেমন করে। আর এরই সাথে জন সেখানে একটা সমুদ্র তৈরি করে, মানে শহরের চারপাশে। আর তারপর জন এই স্পেসশিপটাকে এমন একটা পজিশনে নিয়ে যায় যেখানে সূর্যের আলো এই স্পেসশিপে পড়বে। পৃথিবীতে যেমন দিন রাত হয় এখানেও ঠিক এরকম ভাবে দিন রাত হবে। আর জন ইচ্ছে করলে কিন্তু এই স্পেসশিপ নিয়ে পৃথিবীতে আসতে পারতো, কিন্তু সে পৃথিবীতে জন্য আসে না, কারণ এখানে সে গড লেভেলের পাওয়ার পেয়ে গিয়েছে। আর এমাকে সে অনেক ভালোবাসে, এমাকে সে যদি পৃথিবীতে নিয়ে আসে তাহলে এমা অন্য কারো হয়ে যেতে পারে। আর একবার যদি কেউ পাওয়ার পায়, কে চায় তার গড লেভেলের পাওয়ার ছাড়তে? তো এই কারণেই জন করে কি কখনোই এই শহর নিয়ে পৃথিবীতে আসে না। তো এর কিছুদিন পর আমাদের দেখানো হয় জন এমার কাছে গিয়েছে, আর এমা তো জনকে চেনেও না।
না, কারণ ওর আগের সকল স্মৃতি হারিয়ে ফেলেছে। তো জন তখন এমাকে বলে আমি সেল বিচে যেতে চাই। এমা তখন বলে সেল বিচ, আমিও সেল বিচে যাবো। তো এরপর তারা দুজন একসাথে সেল বিচের উদ্দেশ্যে রওনা হয়। আর সেল বিচ হচ্ছে সেই স্থান যেখানে জন তার পুরো শৈশব কাটিয়েছে। আর এখানে আসার পরে এমারও কিছু ফ্ল্যাশব্যাক আসে, মানে সেল বিচের স্মৃতি আসে, তবে পুরোপুরি কোনো কিছু মনে পড়ে না। কিন্তু এখানে জন যেটা করে এমাকে আর কিছু মনেও করাতে চায় না, সে এমার সাথে নতুন করে সম্পর্ক তৈরি করতে চায়। আর এর সাথে এখন থেকে এই শহরটাকে সে নিজেই কন্ট্রোল করে, কারণ জন এখন এই শহরের মনে করো গড। এবং এই শহরের মানুষগুলো জানেও না যে তারা পৃথিবীতে নয়, তারা স্পেসশিপের মধ্যে রয়েছে। এবং তারা এটা কখনো জানতেই পারবে না যে এলিয়েনরা কিভাবে মানুষদেরকে কিডন্যাপ করে এখানে নিয়ে এসেছিল। তারা সবাই ভাবছে এটা পৃথিবী এবং চারপাশে সমুদ্র রয়েছে। এবং জন ওদের সবার মেমোরিও লিমিটেড করে দিয়েছে, যাতে ওরা বেশি গবেষণাও না করে। আর এরই সাথে এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, আমি জানি না তোমার কাছে সিনেমাটি কেমন লেগেছে, তবে সিনেমাটার কনসেপ্ট অনেক বেটার ছিল, কিন্তু আরো কয়েকটা জায়গায় ইমপ্রুভ হতে পারতো। যেমন সিনেমার ফিনিশিং একেবারে বেশি সহজভাবে হয়ে গিয়েছে, এর চেয়ে বেটার হতে পারতো। তো যাই হোক, আজকে তো আমরা এই সিনেমা সম্পর্কে জানলাম। এরপরে আমরা জানবো হচ্ছে ডোন্ট লুক আপ সিনেমাটি সম্পর্কে। লিওনার্দো ডিক্যাপ্রিওর অসাধারণ একটা সিনেমা এটি, এবং IMDb-তে 10-এ 7.2 রেটিং পাওয়া এই সিনেমাটিও কিন্তু যথেষ্ট পরিচিত একটা সিনেমা। তো সাবেস 420 চ্যানেলের সাথেই থেকো, কাল বা পরশুর মধ্যেই ডোন্ট লুক আপ সিনেমাটি আসছে। তবে গাইজ, ভিডিওটা শেষ করার পূর্বে তোমাদের জন্য একটা সুখবর রয়েছে। আমাদের যে চ্যানেলটা ছিল আলামিন 420, আমি অনেক ব্যস্ততার কারণে আমি ওই চ্যানেলটা চালাতে পারি না। তো এই জন্য পুরো চ্যানেলের দায়িত্ব আমি তোমাদের ভাবি জেসমিনকে দিয়ে দিয়েছি, এবং ওই চ্যানেলে এখন থেকে ভারতের সাউথের যে লেটেস্ট সিনেমাগুলো আসবে সেই সিনেমাগুলো ওখানে এক্সপ্লেন হবে। আর এখানে লক্ষ্য, র্যান্ডম গ্রুপ কিন্তু কখনোই ভারতের সাউথের সিনেমা নিয়ে কাজ করেনি বা ইন্ডিয়ান সিনেমা নিয়ে কাজ করেনি। এর জন্য হয় কি, আমাদের অনেক অডিয়েন্স আছে যারা আসলে আমাদের চ্যানেল ছাড়া ভিডিও দেখেই না। তো ওদের কথা ভেবে আমরা এই চ্যানেলটা ক্রিয়েট করছি, এবং ওখানে মাসে অন্তত 15টা সাউথের সিনেমা রিলিজ পাবে। এবং আমি তোমাদেরকে নিশ্চিত করছি তোমরা সেখানে গিয়ে একটা ভিন্ন স্বাদ পাবে। তবে এখানে একটা বিষয় উল্লেখ্য, যেহেতু জেসমিন আমার মতো এক্সপার্ট নয়, আমার মতো 3-4 বছরের অভিজ্ঞতা নয় এর কাজ করার, তো ওর কাজে যদি ভুল টুল হয় তোমরা ওকে নেগেটিভ কমেন্ট করো না। তোমরা চেষ্টা করবে ওকে ইন্সপায়ার করার জন্য, সাহস দেওয়ার জন্য, যাতে ভবিষ্যতে একটা টাইমে এসে ও আমার মতো এক্সপার্ট এন্টারটেইনার হতে পারে। তো আমি সেই ভিডিওটার লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দিয়ে দিচ্ছি। তোমরা এখন কাইন্ডলি ওই ভিডিওটা গিয়ে দেখে এসো, এবং ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট অবশ্যই জানিও। তবে অবশ্যই সমালোচনা গঠনমূলক করো, নেগেটিভ কোনো কথা বলো না, তাহলে দেখা যাবে যে মানসিকভাবে আরো ভেঙে পড়বে, ভালো কাজ করতে পারবে না। তো আমি ভিডিওটার লিঙ্ক ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দিয়ে দিচ্ছি। এছাড়াও ইন্ড স্ক্রিনে সেই ভিডিওটা রয়েছে।